বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এনএসটিভির টেবিল থেকে আমরা সেই 52 ভাষা আন্দোলন থেকে তৎপূর্ববর্তী ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে এই দেশের অর্থাৎ এই পাক ভারতের যত শহীদ তাদের সকলের জন্য, সেই সাথে 52 ভাষা আন্দোলনের বীর শহীদদের জন্য আমরা এখান থেকে ইস্তেগফার দোয়াটা করে আসতেছি বিগত 26 বছর থেকে। তারই ধারাবাহিকতায় এবং আমাদের এই দোয়ার অনুষ্ঠানটা ইস্তেগফার দোয়াটা এই মাসব্যাপী। তো আমি এখানে এনএসটিভির এই ইপিও এম শাহজাহান আলী গোলদার এবং ওই যে আমার পীর সাহেব হুজুর মারা যাওয়ার পর থেকে আর কি আমি এখন 4 তরিকার পীর বা শিক্ষক এম শাহজাহান আলী গোলদার, আমি কোনো মুরিদ করি না। তো এই জায়গা থেকে আর কি আমি সেই হিসাবেই আমি ইস্তেগফারটা পড়ে দোয়াটা করব। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই যে দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রে আর কি, যেটা অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই যে সাপ্লিমেন্টটা প্রকাশ করা হয়েছে করোড়পত্র ভাষা দিবসের আর কি। এখন তো আর করোড়পত্র দিচ্ছে না কোনো সংবাদপত্রে। দি ডেইলি নিউজ স্টার কর্তৃপক্ষ এটা নিজস্ব ব্যবস্থাপনায় 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই যে করোড়পত্রটি প্রকাশ করেছে। এবার আর কি ছাত্র জনতা সরকার 2024-এর 21-এর যেটা এটা এক পাতার একটি অমর 21শে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025 এখানে বিশেষ করোড়পত্র অঙ্গসজ্জা চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর ডিএফপি সার্বিক তত্ত্বাবধানে, তথ্য অধিদপ্তর পিআইডি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এখানে অমর 21-এ বাংলা আমার ভাষা আব্দুল হাই শিকদারের একটি লেখা, আর একটি লেখা এখানে 21শে ফেব্রুয়ারি ও নতুন বাংলাদেশ গঠনে আমাদের করণীয় অধ্যাপক মোহাম্মদ আজম। এই যে এখানটায় আমার এই সেইটারই আলোকে আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। এখন আমাদের আজকের বিশেষ যে এনএসটিভির ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অর্থাৎ সেই পার্বত্য অঞ্চল হতে আর কি অনলাইনে অনুষ্ঠান এডিটিং পরিচালনা করছে। আমার ক্যামেরার পিছনে এই যে অনলাইন অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ। শুরুতেই আমার আজকের যে প্রোগ্রাম এটি আমার নিজেরই প্রোগ্রাম। আমি 1971 সালের রণাঙ্গনের এই একজন মুক্তিযোদ্ধা। এই যে আমার ওই যুদ্ধ চলাকালীন যে ছবিটি এখানটায় আর কি আমার এই যে 1971 সালের রণাঙ্গনের যে মুক্তিযুদ্ধ করেছি আমি, এই যে বাচ্চা ছেলেটি যেটা এটাও আমি, এবং ওই প্রোগ্রামরত এটা 5 বছর আগে এটাতেও আমি। তো ওই সেই আমরা 7 ডিসেম্বর যশোর স্বাধীন হওয়ার পরে আমরা তো সেই বাংলাদেশে আসি এবং চূড়ান্ত বিজয়ের দিন আবারও আসি। এই জয় বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি স্লোগান দিতে দিতে এরপরে আর কি আমাদের এই বেনাপোল সিটির গোলদার সিটি বাড়িটা আর কি জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেওয়া হয়েছিল, যে কারণে মুক্তিযুদ্ধের পরেও আর কি আমরা 22 ফেব্রুয়ারি 1972 পর্যন্ত 22 ফেব্রুয়ারি 1972 পর্যন্ত ভারতীয় রিফিউজি ক্যাম্পে ছিলাম। আমি ওই দিনের বেলা ওই বাংলাদেশে এসে যুদ্ধ করতাম, রাত্রে ভারতে ঘুমাইতাম। তখনই আর কি ওই মুক্তিযুদ্ধে আমার একটি ছোট ভাই আমার হাতের ওপর মারা যায়। এরপরে তো আমার এই যে বাম কানটা শব্দ দূষণে নষ্ট, এখনো নষ্ট। এখানে এই যে ছবিটি দেখছেন বাচ্চা ছেলেটিও আমি, প্রোগ্রামরত আমি, এবং এখানে আমার এই ডান দিকের যে ছবিটাতে আর কি এখানে এইটি আমার মুক্তিযুদ্ধের সনদ, এই জাতীয় পতাকা যে ল্যান্ড ট্যাঙ্কারগুলো ঢুকেছিল, এই যে 450 ল্যান্ড ট্যাঙ্কার, এইটি হচ্ছে সেই জীবন গাছ, যে জীবন গাছটি এখন
আমাদের এটি আমার নানার জমি, এবং ওই নানার জমির মূল জায়গার ভূখণ্ডের ওপর দিয়েই আর কি এই যে মুক্তিযুদ্ধটা হয়েছে। ওই পাশে ইসমাইল সর্দারের আমবাগান, আমাদের এই পাশে এই যে হাজী মহাসিন অর্থাৎ এই সিয়ামউদ্দিন গোলদারের এই যে জমি আর কি, এখানটাই সেই জায়গাটাই আমি উপস্থাপন করলাম। তো এই জায়গাটাই এখানে আপনার এই আজকের যে বিশেষ অনুষ্ঠানটা আমি 24 ফেব্রুয়ারি 2024 আমি ইতিমধ্যে 8টি উপস্থাপনা করেছি। মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা এবং স্ব মন্ত্রণালয় ভিত্তিক শেষ 8 নম্বর উপস্থাপনাটা ছিল আমি যেহেতু একজন মুক্তিযোদ্ধা, 5 আর 7 আগস্টের পর একাধিকবার আমাকে এখানে মারতে এসছে, গতকালও আর কি। আমি এরা তো আর জানে না তৃতীয় পক্ষ যে হাইকোর্ট থেকে অক্টোবর মাসে একটি রায় দিয়েছে, মুক্তিযোদ্ধাদের নিয়ে মন্তব্য নাই, কে ছবি কোথায় রাখবে, কোন বাংলা বলবে, এই যে 18 কোটি জনগণের ব্যক্তিগত ব্যাপার। ওই থেকেই অক্টোবর থেকে আমি আবার এই যে আমার এই যে নিউজ স্টার যেটা ভবন, এটা আমার ছিল, আমার ছেলেকে দিয়ে দিয়েছি, হাফেজ মাওলানা শাহজালাল গোলদারকে। এরাও সবাই ছাত্র জনতার আন্দোলন 2024-এর আন্দোলনকারী ছাত্রদের একজন, আমার নাতি ছেলে সুলাইমানও আন্দোলনকারী। এছাড়াও আমি এখান থেকে 10টি প্রোগ্রাম করেছি এই যে বৈষম্য সরকার, স্বৈরাচারী সরকার, শেখ হাসিনা সরকারের মন্ত্রী এমপিদের ওপরে, ওই ছাত্র জনতার সরকার চলাকালীন। তো গতকালও এসে আমাকে ওই রকমটা ভাবে পরোক্ষভাবে আমাকে থ্রেট করা হয়েছে। ইতিমধ্যে তো আমি মতিঝিল থানায় এবং মাননীয় প্রধান বিচারপতি বরাবর উপস্থাপনা করেছি। এখন এখানকার আজকের আমার যে উপস্থাপনা নয়, অবগতিপত্র, সেইটাই আমি এখান থেকেই আজকে প্রোগ্রাম আকারে আর কি আমি এখন আমার প্রোগ্রামটা শুরু করছি। এই আঙ্কেল 6 মিনিট সময় গেছে, কয় মিনিট? আচ্ছা, তাইলে আমি আমার প্রোগ্রাম আমি শুরু করছি। আমি এম শাহজাহান আলী গোলদার, 1971 সালের এই রণাঙ্গনের আমি একজন মুক্তিযোদ্ধা। আমার এই মুক্তিযুদ্ধের সনদ, আমার এইটি হলো দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্র, আমি ইপিও এবং এখানকার আর কি সম্পাদক। আমি যেটা সাপ্লিমেন্টে আর কি প্রকাশ করেছি 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রে। আমার প্রোগ্রাম আমি শুরু করছি এম শাহজাহান আলী গোলদার, 1971 সালে রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা, 1987 সালে প্রতিষ্ঠিত ডেমোক্রেটিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট। আমি আইন পেশাটা করি রাজস্ব আইনজীবী 1988 সাল হতে, এবং আমার সারা বাংলাদেশের 11টি স্টেশনের 12টি পোস্টে সিয়ান্ডে ব্যবসাটা আছে। তো এখান থেকে আমার সেই উপস্থাপনা সহ আমি লেখাপড়াটা করেছি। এখানটাই সংবিধানের উপরে, গণতন্ত্রের উপরে, এই যে স্বৈরাচারের উপরে, ফ্যাসিবাদের উপরে, নাৎসিবাদের উপরে, এবং 2001 হতে একাধিকবার এই গণতন্ত্র, সংবিধান ইত্যাদি শেখার জন্য, বোঝার জন্য, গবেষণার জন্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে 2001 থেকে এই পর্যন্ত একাধিকবার গিয়েছি। আজকের অনুষ্ঠান এই যে অবগতি পত্র 24 ফেব্রুয়ারি 2025, অবগতি পত্র নম্বর 09/2025। অবগতি সহ মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় সামরিক বাহিনী প্রধান, মাননীয় প্রধান বিচারপতি, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, যেহেতু তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নাবালক এবং পদত্যাগ করবেন, এই জন্য এখানটায় আমি এই তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা, আইন মন্ত্রণালয় উপদেষ্টা, বিষয় হেতুবাদ সহ এনএসটিভি এই সরকারের সংবাদের আলোকে, হেতুবাদ সহ বিষয়টা হচ্ছে হেতুবাদ সহ এনএসটিভি সংবাদের আদলে অবগতি সহ উপস্থাপনা। আমি এম শাহজাহান আলী গোলদার, 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা, ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট এবং মাননীয় উচ্চতর আদালতের
রাজস্ব বিষয়ক আইনজীবী 1988 সাল হতে। তো এখানটায় এবং আমি এখানে 4 তরিকার শিক্ষক বা পীর 20/2/2025 এখানটায় আর কি এই অন্তর্বর্তীকালীন সরকারের এই যে 6 মাস 18 দিনের সরকার পরিচালনার উপদেষ্টা মহোদয়দের পরিচালনা যে শেষ ধাপটা আর কি ডেভিল হান্ট অর্থাৎ শয়তান অন্বেষণ। হ্যাঁ, এইটা এই শয়তানদেরকে অন্বেষণ করা হচ্ছে। এখানে কিন্তু কোনো আসামি, জেল ফেরত আসামি ইত্যাদি ধরা হবে বলা হয় না। 5 এখানে হচ্ছে 5 থেকে 7 এই এখানে জেলখানা থেকে আর কি 5 থেকে 7 তারিখ দেশে যেহেতু রাষ্ট্র ব্যবস্থা ছিল, রাষ্ট্রপতি এবং সরকার একই ব্যক্তি ছিলেন, মাননীয় রাষ্ট্রপতি, যে কারণে 5, 6, 7 ওই যে জেল ভেঙে আর কি 2000 আসামি পলায়ন করে, যার ভিতরে কুখ্যাত 125 জন সহ সর্বমোট 900 জন ধৃত হয় নাই। এখান থেকে অস্ত্র লুট হয় প্রায় 1800, যার একটিও কিছু রিকভারি হয়েছে 4000-এর ভিতরে 2200, 1800 রিকভারি হয় নাই। এবং আসামিদের ভিতর থেকে এখনো 900 জন জেল হাজতে ফেরত যায় নাই, বরং জেল হাজত থেকে ভুয়া হাইকোর্টের আদেশ নিয়ে অনেকেই এখন বের হয়ে আসছে। এখানটায় আর কি এই মামলা করতে গেছে আর কি আদালত বরাবর 5300 জন, কিন্তু মামলা নেওয়া হয়েছে 200 জনের, এনএসটিভির আমাদের সংগৃহীত তথ্য থেকে আর কি। এরপরে হচ্ছে এখান থেকে অভিযোগ গ্রহণ করেছে 3000 জন। ওই যে থানায় গেলে বলে গেছে আপনার অভিযোগটা রেখে যান আর কি, পরে মামলা হবে না জিডি হবে, তদন্ত সাপেক্ষে জানানো হবে। 5/8/2024 থেকে 23/2/2025 পর্যন্ত এই যে মফিজ বা মব পিটানোতে মুক্তিযোদ্ধা এইটে মারা গেছে, মেরে ফেলেছে বা শহীদ হয়েছে 3 জন। এরপরে এই এখান থেকে হেনস্থা হয়েছে আর কি মুক্তিযোদ্ধা হিসাবে, যার ভিতরে আমি নিজেও একজন। এম শাহজাহান আলী গোলদার, এ বাড়িটা আমার নিজের ছিল, ছেলেকে দিয়ে দিয়েছি। 7 আগস্ট আমাকে আমার ওই সাংবাদিকরা বা মহল্লার লোক না আসলে হয়তো আমাকে মেরেই ফেলতো আর কি। আমি এই যে 10 জনের একজন এই হেনস্থার শিকার। এটা ছিল 7 আগস্ট 2024। এরা ছাত্র জনতা সরকারের কেউ না, এরা হচ্ছে এই যে তৃতীয় পক্ষ, যারা সর্বদাই সরকারি দল করে। এবং এর ভিতরে একজন ছিল এই যে আরামবাগ এলাকার আর কি জামাতের ইউনিক এই রোকন আব্দুল হামিদ আর কি। তো এখানে যার মধ্যে আমি নিজেও একজন 2023/2/2025 পর্যন্ত আর কি। মূল কারণ হচ্ছে 5/8/2024 হতে 23/2/2024 পর্যন্ত গণমাধ্যমের খবরের মতে 23/2/2025 পর্যন্ত আর কি যে 77+1 78+1 79 জন আর কি এখান থেকে মফিজ বা মব পিটানোতে মারা গেছে, খুন হয়েছে, বা এদের সম্বন্ধে কোনো রেকর্ডও নাই, মামলাও নেওয়া হয়নি, অভিযোগ করতে গেলেও অভিযোগটা নেওয়া হয় নাই। আমার এখান থেকে উপস্থাপনা, যেহেতু এটা অন্তর্বর্তী সরকার 2024-এর আমলে হয়েছে, এগুলো অবশ্যই আইনের আদলে আনা উচিত, তাহলেই আর কি মামলা না হলে কিন্তু বাদী বিবাদী সাক্ষী ঘটনা স্থল কিছুই আসবে না। এইটা আমার এনএসটিভির টেবিল থেকে আমি উপস্থাপনা করছি। এই যে 5 আগস্ট থেকে 23/2/2023 একজন মহিলাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এইটা ধরেই এখানটায়, আর এইটা হওয়ার মূল কারণ হচ্ছে বিটিভিতে এখন রাত 12টার পরে সংবাদ পাঠের অনুষ্ঠান বলে এখানটায় আর কি মন গড়া এই যে শিবিরের, জামাতের নানাবিধ লোকজন যারা এখানটায় এসে মধ্যরাতে টকশো করে খোঁচাখুচি দিচ্ছে, জনগণকে ভয় দেখাচ্ছে, বিভ্রান্ত করছে। আমি এই যে টেলিভিশন অর্থাৎ টেলিভিশনের খবর করতে গেলেই আর কি
আগে ভিউটা দেখাইতে হবে। এই টেলি অর্থাৎ টেলিফোন, কথাবার্তি, ভোকালিক, এইটা হচ্ছে যেটার কি বলে ভয়েস, আর ভীষণ অর্থাৎ এইটা আগেই দেখাইতে হবে। এই যেরকম গতকাল আর কি এই যে যেটা প্রসিকিউটরের প্রধান তাজুল ইসলাম আর কি, জামাত ইসলামেরও প্রসিকিউটর ছিল, এটা সাবেক আমলের সরকার প্রধানের একটি খবর বলেছেন এই পঙ্গু হাসপাতালকে নিয়ে, কিন্তু এইটা তো ছবিও দেখাই নাই, আর এইটা এখানে ছবিও দেখাই নাই। তারপরে এখানকার অথেন্টিক কারা আর কি কাদেরকে বলেছে সেইটাও বলে নাই। এটা আইন শাস্ত্র আমি পাঠ করে যেটা জেনেছি আর কি, প্রমাণের দায়িত্ববাদী, এবং এইটা চলমান মামলার উপরে কথাটাই বলা যায় না প্রেস ব্রিফ কিভাবে করে, যেহেতু তাজুল ইসলাম নিজেই ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের মতো ঝাঁপ দিয়ে বসে গেছে। এই যেরকম দুদকের যিনি কি বলে মহাপরিচালক আক্তার হোসেন, ইনিও একই কর্মকাণ্ড করে যাচ্ছেন। আক্তার হোসেন দুদক মহাপরিচালক, কিন্তু কাজ করছেন একজন ওই যে সহকারী পরিচালকের, অর্থাৎ আইও হিসাবে, ইনভেস্টিগেশন অফিসার হিসাবে, আবার কখনো কখনো মুখপাত্র হিসাবে দুদকের মহাপরিচালক। এটা অযোগ্যতা। আইনগত দৃষ্টিতে এটা আমি আশা করি, প্রত্যাশা করি মাননীয় প্রধান বিচারপতি দেখবেন, যেহেতু দুদকের কোনো মামলা হয় না, অন্য মামলাটাই দুদকে অভিযোগ দেওয়া হয়, এই কারণেই এটা মাননীয় প্রধান এই বিচারপতি বরাবর উপস্থাপন করছি। এরপরে আর কি এখান থেকে তারপরে হইল সংবাদপত্রের মাধ্যমে, সংবাদপত্রের অনুষ্ঠান, এই যেটা আমি বলে গেলাম, এবং এখন কোনো সংবাদপত্রের সম্পাদক নাই, সাংবাদিকও নাই, অ্যাক্রিডিটেশন কার্ডও নাই, এখানে মন গড়া খবরে কোনো ছবি নাই, খবরে কোনো তথ্যপত্র নাই, কোনো নাম নাই, এইটা হাইপোথেটিক্যাল, যেটা মিথ্যে থাকে প্রতিদিনই আর কি, হেডলাইনেই তাদের বানান ভুল থাকে। এরপরে প্রিন্টার্স লাইনে দেখলাম ইত্তেফাকে দীর্ঘদিন যাবৎ কোনো আর কি নির্বাহী সম্পাদক নাই আর কি, যার মাধ্যমে খবরটা প্রকাশিত হয় আর কি। এনএসটিভি রিপিও হিসাবে আমি এই যে মধ্যরাতের পরে যে কথাবার্তিগুলো এখন বাংলাদেশ টেলিভিশনে হচ্ছে এবং দিনের বেলায় কোনো ভিউইং নাই, মন গড়া কথাবার্তি, এর মধ্যে মুক্তিযোদ্ধাদের মাপ চাওয়ারও কথা আসতেছে। কত বড় দুঃসাহস এদের! এই দুষ্কৃতিকারী, এই শান্তি বাহিনীর চেয়ারম্যান, শান্তি বাহিনীর মেম্বার আল বদর, আল শামস, রাজাকার আমি দেখেছি, আমার এই কানটা নষ্ট, আমি শুনি না এখনো, আবেগ এসে গেলে শব্দ জোরে হয়, আপনারা আবার বলেন এত জোরে কথা বলেন কেন? আমার কানটা ঠিক করে দিয়ে দাও সমন্বয়করা, না হলে চিকিৎসার টাকা দাও। মুক্তিযোদ্ধার ভাতা কুটা আমার প্রয়োজন নাই, কিন্তু চিকিৎসা প্রয়োজন আছে, দেশটা এনে দিয়েছি, এত বিয়াদবি কেন করবা? এই যে বাচ্চা কাচ্চা ছেলে পিলেরা, এইটা আমাদের ঠিক করে দাও, বাড়িতে বের হতে পারি না কেন? বাড়ি থেকে বাইরে হওয়ার ব্যবস্থা করে দাও। হিন্দুরা মাথায় সিঁদুর দিয়ে বাইরে বের হতে পারছে না, ধর্মীয় মূল্যবোধে আর কি মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার সনদ পড়ো, এইটা পড়লেই ওখানটাই দেখবা যাদেরকে ইহুদিদের সাথেও চুক্তি করেছেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই জায়গাটাই আর কি এখানে 6 থেকে 18 দিনের এখানটাই আর কি মাননীয় 6 থেকে 18 দিনের অনুষ্ঠান এখানে হচ্ছে সরকারি এবং দলীয় আইনজীবীদের প্রতি আর কি, সরকারি এবং দলীয় আইনজীবীদের প্রতি, অর্থাৎ প্রধান প্রসিকিউটর, এরপরে হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, প্রত্যেকটা রাজনৈতিক দলেরই আইনজীবী এখনো আদালতে আছে আর কি। আদালতি কাই কারবারের বাহিরে যারা কর্মকাণ্ডটা করছে, দয়া করে আপনারাও একটু যদি আইন শাস্ত্র পড়ে থাকেন, মনে থাকেন আর কি, মাননীয় প্রধান বিচারপতিকে, মাননীয় সেনাবাহিনী প্রধানকে অবগত করেন। উই আর আন্ডার ইন্টারিম গভর্নমেন্ট উইথ এই যে মার্শাল ল। তো এই জায়গাটায় এখন মিটিং সিটিং তো দূরের কথা, এই যে এখানে একজন মাওলানা মিজানুর রহমান, তার নামটাই তো বৈষম্য করছে আজাহারি বলে, ওর তাহলে আল আজহার বিশ্ববিদ্যালয় গলায় ঝুলাই নিতে হবে। এইবার এখান থেকে যশোরের প্রোগ্রাম করলো জামাতের টাকায়, আকিজ গ্রুপের টাকায়, শেখ বশির 500 কোটি টাকা দিয়ে পথটা কিনেছে, দ্রব্যমূল্যের দাম কমছে না,
এখন আবার শোনা যাচ্ছে সোয়াবিন পাওয়া যাবে না, ছোলা পাওয়া যাবে না, খেজুর পাওয়া যাবে না। এই বশির সাহেব, আপনি আমার কনস্টিটিউয়েন্সি, আপনার ভাই শেখ কাপিল উদ্দিন এমপি ছিল, দ্রব্যমূল্য কমান, না হলে নিজেদের ভান্ডার থেকে মালামাল বাড়ি বাড়ি পৌঁছাই দেন রমজান উপলক্ষে। আপনার বাবা শেখ আকিজউদ্দিন যেটা করত, আমি আপনার আব্বাকে চিনি। আপনার আব্বার যখন বিড়ির পাতা কিনতে যাইতো, ওই বেনাপোল শহরের গোলদাস সিটিটাই আমার, ওই বাড়ির পিছনে পাতা কিনতে যাইতো আর কি। সেই আকিজ মিয়ার ছেলে হিসেবে আপনার এই কাজটা করা উচিত হচ্ছে না বশির সাহেব। দ্রব্যমূল্য কমান, না হলে পথ ছেড়ে দেন, জায়গায় চলে যান। আর তা না হলে শাহ আলমের যে পরিস্থিতি হয়েছে, শাহ আলম গ্রুপেরও আকিজ গ্রুপেরও কিন্তু একই হবে, যেহেতু জামাতের সাথে গাঁটছড়া বেঁধেছে। এইটা আমি এখান থেকে আপনাকে মনে করিয়ে দিলাম, যেহেতু আপনি আমার এলাকার একজন একজন ভালো মানুষের, সৎ মানুষের সন্তান হিসাবে আর কি। আমার এলাকাটাকে কলুষিত করেন না। আমার এই যে এখান থেকে এই দায়িত্ব, তারপরে হচ্ছে এখানে মামলা মকদ্দমার ওপরে এই যে আমাদের যিনি প্রধান উপদেষ্টা শফিকুল আলম বলছে সাংবাদিক, ওই ছিল ডেইলি স্টারের নিউজ এজেন্ট। সাংবাদিকরা যেসব সংবাদ মফস্বল থেকে পাঠাইতো, সংগ্রহ করে বিভাগীয় সম্পাদককে দিত। প্রতিদিন 3টে-4টে করে মিটিং করছে। প্রধান উপদেষ্টার কথাটাই আর কি সে বলছেন, আবার হাত পা নাড়ানাড়ি করে। গতকাল দেখলাম বিটিভিতে 18 কোটি জনগণকে, সাংবাদিকদেরকে জ্ঞানদান করছেন শফিকুল আলম। আমার সাংবাদিক অ্যাক্রিডিটেশন কার্ড বাদ করেছেন 9টি, আমার পত্রিকা বাতিল করেছে আগের সরকার আওয়ামী লীগ। বৈষম্য ওই যে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। আপনাকে আমি বলছি, আমার এই কার্ড ফেরত দেওয়ার দরকার নাই, আমার এই কার্ড আমি ফেরত নিব না। আপনার কাজটাই আপনি করেন। আপনি মাননীয় প্রধান উপদেষ্টার কেরানির কাজটাই করেন। প্রধান উপদেষ্টা যে কথা বলে, যে স্লিপটা লিখে দেয়, হাত পা নাড়াবেন না, বাম হাত উঁচু করবেন না। 18 কোটি জনগণের উদ্দেশ্যে, সম্পাদকদের উদ্দেশ্যে আমি এখান থেকে মাননীয় তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, মাননীয় আইন মন্ত্রী বরাবর আমি এখানটা থেকে উপস্থাপন করলাম আর কি। এইবার এখান থেকে এইবারকার আমার আরেকটু যেটা কথা আর কি, এখানে উপস্থাপনা 18 কোটি জনগণের দায়িত্ব ও কর্তব্য। আমরা যারা এখানটায় দায়িত্ব নিয়ে আসি, এই যে জেল ফেরত, জেল পালানো যারা 900, তার ভিতরে 125 জন কুখ্যাত। 125 জনের একজনেরও কিন্তু আমি কোনো ভিডিও ফুটেজে দেখছি না, কিন্তু তার বাড়ির এলাকায়, তার পাশের এলাকায়, তার রাস্তার উপরে খুন, জখম, মারামারি, ছিনতাই ইত্যাদি হচ্ছে আর কি, থ্রেট দেওয়া হচ্ছে। এই যে আমার এখানে, আমার বাড়িতে তৃতীয় পক্ষ, এরা প্রতিনিয়ত প্রতি মুহূর্ত এখানটা এসে ঝামেলাটা করতো। হাইকোর্টের আদেশ হওয়ার পরে যাই হোক আলহামদুলিল্লাহ এটা বন্ধ হয়েছে আর কি। তো এখানটাই আর এই যে তোমরা যারা ছাত্রছাত্রী সমন্বয়ক বা সাথের যারা বলছো যে পদত্যাগ করতে, এই কথাটা মোটেই বলো না। তোমরা এখনো ভোটার হয়েছো কি হও নাই জানি না, এই কথাটা কেন বলবা? এইটা ওই উপদেষ্টাদেরকে বলো, আপনার কাজটা আপনি করেন, আপনার কাজটা আপনি করেন। এখান থেকে ওরা তো চাচ্ছেই এখন যা কামাই জুমাই করার হয়ে গেছে, এখন ছাড়তে পারলে বাঁচি। এদেরকে যাইতে দেওয়া যাবে না, উপদেষ্টাদেরকে আমাদের ঠিকঠাক করে দাও। আমরা বাড়ি থেকে বের হতে পারছি না কেন, এইটাই তোমরা উপস্থাপনা করো। আর রাস্তায় জটলা করার দরকার নাই। যার সেই ছেলে মেয়েরা তোমরা বাড়িতে যাও, বাড়ি থেকে স্কুলে যাও, ক্যাম্পাসে যাও, কলেজে যাও, লেখাপড়া করো। শিক্ষকরা পাঠ্য বই পাবেন না, যেহেতু প্রেস মালিকদের সব টেন্ডার পেয়েছে জামাত ইসলাম, এদের বই পাওয়া যাবে না। পাঠ্যসূচি সংগ্রহ করে ক্লাসেই পাঠদান শেষ করো। পাহাড়িদের মতো, পশ্চিম বাংলার মতো, এই ইউরোপের মতো, আমেরিকার মতো, সৌদি আরবের মতো করে। এখানে তোমাদের ওই বই খোঁজার দরকার নাই। আর বাচ্চাদের গার্জিয়ানরা সন্তানদেরকে ক্লাসে পাঠান, শিক্ষকরা পাঠদান করেন, সময় মতোই আর কি পাঠ্যসূচি শেষ করেন আর কি। আইন মন্ত্রণালয় বরাবর আর কি আমার যেটা উপস্থাপনা আর কি, এই যে আইন শৃঙ্খলার উপরে যে মব পিটানি হচ্ছে, যে মামলাগুলো হয় নাই আর কি, 89টি মামলাগুলো করেন আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর, আসিফ নজরুল সাহেব বরাবর আমি উপস্থাপনা করছি। যখন মানুষের কস্টিউম থাকে না, পোশাক থাকে না, আপনি আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা কিনা, এটা আমার ওই বেনাপোল গ্রামের লোকই আপনারা চিনতে পারে না।
এক তো আপনি স্মোকিং করেন কিনা জানি না, আপনার ঠোঁট মুক্ত ওই রকম অবস্থা। কারণ আসিফ নজরুল স্যার আপনার যখন আমরা ইউনিভার্সিটিতে পড়েছি তখন থেকেই তো চিনি, আপনি আপনার মতো করে জ্ঞানদান করবেন না, আপনার কাজটাই আপনি করেন। দয়া করে যেহেতু আইন উপদেষ্টা, যখনই রাষ্ট্রীয় কর্মকাণ্ড করবেন পোশাকটা পরে নেবেন, যখন আদালতি কর্মকাণ্ড করবেন পোশাকটা পরে নেবেন। আর এই 18 কোটি জনগণকে, রিক্সাওয়ালাকে, ভ্যানওয়ালাকে, সুইপারকে, নাপিতকে বোকা ভাববেন না। রাজনৈতিক দলের কথাটা তো বললামই না আর কি এখান থেকে। আর এই যে আইনি কারবারে যেটা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনার কথা কেন বলতে হচ্ছে? আপনি কি এটা এসরো জারি করতে পারেন না? যে যার যেখানে এই যে সন্ত্রাসীরা লুকিয়ে চুরিয়ে আছে আর 18 কোটি জনগণ, আপনারা যারা, আপনাদের অ্যাক্সেস দেওয়া হলো, গোপনে খবর দেবেন এবং এই জায়গাটায় আপনাদেরকে হেনস্থা করবে না। 18 কোটি জনগণেরও দায় আছে, আমারও দায় আছে। আমি ইতিমধ্যে অনেকগুলি এখানটায় আর কি এই যে মতিঝিল থানা বরাবর উপস্থাপনা করেছি আর কি। আর এই যে মাননীয় আমি প্রধান বিচারপতি বরাবর উপস্থাপনা করছি যে এই যে তাজুল ইসলামকে আইনগতভাবে আর কি, উনি যেহেতু একটা প্রসিকিউশনের সরকারি পক্ষের আইনজীবী, একটা আইনজীবী প্রেস ব্রিফ করতে পারে কিনা, আমি যতটুকু আইন পড়ে জেনেছি আর কি পারে না। এইটা যে করে সে রাষ্ট্রদ্রোহী। তো এই জায়গাটাই আর কি। তদুপরি আর কি আমি আইন শৃঙ্খলাকে, রাষ্ট্রকে, সরকারকে আমি শ্রদ্ধা করি। সেই হিসাবে আইনজীবী হিসাবে আর কি আমি এখানটায় আমার এই যে ভোকালিক প্রবলেম, কানে শুনি না, চোখে দেখি না, তারপরেও আমি বিগত 1 মাস ধরে আর কি এই তথ্য উপাত্ত আমার এই এনএসটিভির সাংবাদিকদের মাধ্যমে সংগ্রহ করে আমি দেখলাম এটা ব্যক্তিগত নয়, আমার উপস্থাপনা করতে হবে। এইভাবেই আমি এখান থেকে উপস্থাপন করলাম। আর একটা জিনিস সাংবাদিকদের বলছি, নিউজ ভিউজ, তথ্য উপাত্ত, সংবাদ সংবাদ না, এই জিনিসগুলো আপনারা যদি লেখাপড়ার করার দরকার থাকে, আমার লেখার বই আছে, আমি এখান থেকে ওরিয়েন্টেশন ট্রেনিংও দিই, টকশো ট্রেনিংও দিই। আর এখান থেকে যেগুলো আমাদের সোশ্যাল মিডিয়া এবং এই যে আমাদের রাষ্ট্রীয় গণমাধ্যম যেগুলোকে বলা হচ্ছে সংবাদপত্র এবং আইপিটিভি টেলিভিশন আর কি, যার অ্যাক্রিডিটেশন নাই টকশোতে বসাবেন না। বিপদে পড়ে গেছে তো আগের চ্যানেলগুলো, এই আপনারাও ব্যক্তিগত বিপদে পড়বেন এখন। কিছু কিছু জায়গায় হাইপোথেটিক্যাল টেলিভিশনে বলছেন ছবি নাই, তথ্য উপাত্ত নাই, আপনারা কিন্তু রাষ্ট্রদ্রোহী মামলায় পড়ে যাবেন। এটা আমার রাষ্ট্র বলছে, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় রাষ্ট্রপতির যেটা এসআরও সেইটাতেই বলছে। এখানটায় আমি আমার কথা বলছি না, এই যে আমার এই যে সাংবাদিকতা প্রকাশনা আইনের বই, আইসিটি অ্যাক্টের বই, আমি অথর আর কি। তো এই জায়গাটায় আমি এখান থেকে সেই মাননীয় প্রধান বিচারপতি বরাবর উপস্থাপনা করলাম আর কি। মহামান্য সামরিক আইন প্রধান, আপনার যারা লোকজন কাজবাজ করছে ভালো, কিন্তু লোকবল কম। আপনার এখানে এই যে মনিটরিংয়ের জন্য লোকবল আরও বাড়াইতে হবে আর কি সেই জায়গাটাই, এবং টহল ব্যবস্থাটাও বৃদ্ধি করতে হবে। সাধারণ জনগণ আমরা যারা আছি আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী হতে, মাননীয় উচ্চতর আদালত হতে, সর্বোপরি আর কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিত্তিক জনগণের পক্ষে একটা এসআরও দিতে হবে, প্রজ্ঞাপন, যে জনগণ খোঁজখবর দিলে, ধরিয়ে দিলে, গোপনে হোক প্রকাশ্যে হোক, খবরটা দেওয়া মাত্রই আর কি গুরুত্ব দিয়ে ব্যবস্থা নিতে হবে। তখনই কিন্তু এই যারা ডেভিল হোক, এভিল হোক, যেই হোক, স্বৈরাচার হোক, ফ্যাসিবাদ হোক, ফ্যাসিস্ট হোক, কেউ আর কিন্তু ওই অবাধে চলাফেরাটা করতে পারবে না। যেরকমটা আমি দেখেছিলাম 1982 সালে এরশাদ সাহেব যখন ওই যে সীমান্ত অঞ্চলের 5 কিলোমিটার পর্যন্ত 144 জারি করেছিল। তো ওখানে একটা কথা ছিল, এই রিক্সাতে 2 জন, সাইকেলে 1 জন, তো বাইসাইকেলে 3 জন গেলে অসুবিধা নাই, অর্থাৎ রডের ওপর 1 জন, চালাচ্ছে 1 জন, আর ক্যারিয়ারে 1 জন। কিন্তু যদি 2 জন হয় তাহলে কিন্তু কট। রিক্সাতে যদি এইবার 2 জনের জায়গায় 1 জন হয় তাহলেও কিন্তু সে আর ওই যাইতে পারবে না, 3 জনের তো প্রশ্নই আসে না। তো এই রকমটা ভাবে আইনকে যদি আইনের জায়গায় রাখা হয়, আইনকে আইনের জায়গায় তখনই থাকে যখন আর কি এই যে চিফ প্রসিকিউটর, যেটা 2024 ছাত্র আন্দোলনের গণ আদালতের সেই চিফ প্রসিকিউটর যখন প্রেস ব্রিফিং করলেন গতকাল,
যে সরকার বলছে পালিয়ে গেছে, চলে গেছে, হারিয়ে গেছে, আমার জানা মতে শেখ হাসিনা ট্রেসপাস অ্যাক্টে ভারতীয় জেলখানায় আছে। এখান থেকে সমন গেছে, সমনের প্রক্রিয়া এই দেশের কোনো আইনজীবী জানে না। আমি মাননীয় প্রধান এই যে বিচারপতি বরাবর উপস্থাপনা করে রেখেছি, আমি শেখ হাসিনা ধরে এনে দিতে চাই, আমাকে জিম্মাদার করেন। আমাকে জিম্মাদার করা হয়নি। এইটা আইনটা হচ্ছে কি, শেখ হাসিনা যেহেতু উইদাউট পাসপোর্টে ধৃত হয়েছে, তাকে সেফ হোমে রাখা হয়েছে। উইদাউট পাসপোর্টে সর্বোচ্চ জেল 6 মাস। কিন্তু শেখ হাসিনার এটাও হবে না, এটাও করা লাগবে না। শেখ হাসিনা এবং আমারও টিপি আছে, এই যে আমার টিপি এখানে দেখাচ্ছি, যেটা ট্রাভেল পারমিট। যারা 1971 সালের ইন্দিরা গান্ধী নিবন্ধিত শরণার্থী তারাই টিপিধারী। তো শেখ হাসিনা তো 6 বছর ছিল, শেখ হাসিনা রেহানা, যে টিপির বদৌলতে রেহানা লন্ডন, শেখ হাসিনা জেলখানায়। আমাকে জিম্মাদার করলে প্রথমত তাকে আর কি বাংলাদেশের নাগরিক কিনা শনাক্ত করতে হবে এই জিম্মাদারের মাধ্যমে, এবং আমাদের ইন্ডিয়ান এম্বাসির 2 জন লোক লাগবে, অথবা একজন ইন্ডিয়ান আমাদের বাংলাদেশ এম্বাসি দিল্লিস্থ, আর একজন ভারতের এই তার কোনো আত্মীয় স্বজন। তো সেই হিসাব দিয়ে এখান থেকে জিম্মাদার যখন আমি যাব, তখন আর কি আমি তার আত্মীয় স্বজন হই, যাই হই, এবং ভারতীয় একজনকে নিয়ে অথবা বাংলাদেশি এম্বাসি থেকে নিয়ে ওই মেরঠ, যেটা মধ্যপ্রদেশের আর কি জেলখানা, ওখান থেকে জামিন নিতে হবে, সেন্ট্রাল জেল থেকে জামিন নিতে হবে। তারপরে ইন্টারপোলের মাধ্যম দিয়ে আমাদের এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ এম্বাসি পুশ ইন শেখ হাসিনা এখন পুশ ব্যাকের আওতায় তাকে ওই দিল্লি হতে আমি বেনাপোলের মাধ্যম দিয়ে এনে দিব, আমাকে যদি জিম্মাদার করা হয়। আর এখানকার জনগণের প্রতি আমার অনুরোধ, আপনারা সবাই এই এভিলদেরকে ধরিয়ে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেন। 1971 সালের রণাঙ্গনের আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আর কি আমার কোনো কোটা ভাতা ইত্যাদির প্রয়োজন নাই। ইতিমধ্যে আর কি আমি ওই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে যোগাযোগ করার পরে আর কি আমার থেকে আমার আবেদন করতে বলেছে, আমি আবেদিত আর কি আমি আবেদনটা করেছি 4.5 লক্ষ যারা মুক্তিযুদ্ধ করেছে, মুক্তিযোদ্ধা হতে হয় নাই, হবেও না আর কি। কিন্তু আমার এখানে একটি উপস্থাপনা 1971 সালের মুক্তিযুদ্ধের সমন্বয়ক, মুক্তিযুদ্ধের এক অংশের ঘোষক, এবং আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি তাদের পক্ষ থেকে এম শাহজাহান আলী গোলদার, আমি যেটা 29 আগস্ট আবেদন করেছি, সেই মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।